অংশটা কিন্তু এই অধ্যায়ের অন্যতম সেরা গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন বিজ্ঞানীর অবদান। দেখো, পর্যবেক্ষণ এবং পরীক্ষণের ক্রমবিকাশ ও গুরুত্ব। এখানে আমরা প্রত্যেকটা বিজ্ঞানীর অবদান সম্পর্কে জানবো এবং প্রত্যেকটা বিজ্ঞানীর অবদানই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটাই প্রশ্ন আসতে পারে। একদম শুরুতেই খ্রিস্টপূর্ব বিজ্ঞানী থেলস, তার নাম আমরা জেনে নিব। সূর্যগ্রহণ সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। পরীক্ষায় এই লাইনটাই আসতে পারে, সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত কোন বিজ্ঞানী? থেলস। এরপরে পিথাগোরাস। এমন কোন শাখা নাই বিজ্ঞানের যেখানে পিথাগোরাস আসলে বিচরণ করেনি, তবে তারপরও মূলত বিজ্ঞানে জ্যোতির্বিদ্যা, গণিত এবং শব্দবিজ্ঞান এই সকল জায়গায় তার অবদান সবচেয়ে বেশি। তিনি এবং তার অনুসারীরা বিশ্বাস করতেন গাণিতিক সূত্রের সাহায্যে সবকিছুকেই প্রকাশ করা যেতে পারে। এই তথ্যটা আমরা জানার চেষ্টা করব। এরপরে বিজ্ঞানী আর্কিমিডিস। আমরা এই মানুষটার নাম কিন্তু অনেক বেশি জানি। দেখো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটা। আর্কিমিডিস কিন্তু লিভারের নীতি এবং উৎস্থিত বিদ্যার সূত্র আবিষ্কার করেন। পরীক্ষা কিন্তু আসবে, লিভারের নীতি আবিষ্কার করেন কে? আর্কিমিডিস। এবং আর্কিমিডিস প্রথমবার গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল উদ্ভাবন করেন। তাহলে এই লাইনটাও কিন্তু পরীক্ষায় ডিরেক্ট আসতে পারে, আর্কিমিডিস। এরপরে দেখো, আধুনিক বিজ্ঞানের ক্রমবিকাশের ধারা শুরু। এবং সবার শুরুতে বিজ্ঞানী গ্যালিলিওর কথা বলা আছে। গ্যালিলিওর অবদানের শুরু আছে কিন্তু শেষ নাই। অনেক 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 অবদান আছে আমাদের আজকের এই অবস্থায় আসতে। আমাদের আজকের এই অবস্থায় যে আমরা কথা বলছি, তুমি আমার লেকচার শুনছো, এর পিছনে অবশ্যই এই মানুষটার অবদান আছে। তিনি পদার্থবিজ্ঞানকে, প্রযুক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। এখন এই বিজ্ঞানী গ্যালিলিও 1589 খ্রিস্টাব্দে, এই সালটা মুখস্থ করবা, মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র দেন। কয়টা সূত্র? 3টা সূত্র। তাহলে মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র কয়টা? 3টা। কে দেন? বিজ্ঞানী গ্যালিলিও। আমরা যাতে অবশ্যই মনে রাখি। এবং তিনি স্থিতিবিদ্যা ও গতিবিদ্যার উপর যথেষ্ট অবদান রেখেছেন। দেখো, গ্যালিলিও যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। পরীক্ষায় আসবে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কারককে গ্যালিলিও। এবং তিনি কিন্তু দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তাহলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র দুইটারই আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। এবং তিনি বৃহস্পতি গ্রহের 8টা উপগ্রহ আবিষ্কার করেন তার আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র দিয়ে। এবং তিনি পানি উত্তোলনের যন্ত্র, বায়ু থার্মোস্কোপ, এই সবগুলো আবিষ্কার করেন। সবগুলোই মনে রাখবো। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, আইনস্টাইন গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের চমক হিসেবে অভিহিত করেছেন। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, আধুনিক বিজ্ঞানের চমককে গ্যালিলিও, এই কথাটা কে বলেছেন? বিজ্ঞানী আইনস্টাইন। আমরা যাতে অবশ্যই কথাটুকু মনে রাখি। এবং তিনি কিন্তু স্মৃতিবিদ্যার বা কাইনেমেটিক্সের ভিত্তি স্থাপন করেন। তাহলে কতগুলো তথ্য, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, স্মৃতিবিদ্যা এবং আধুনিক বিজ্ঞানের জনক, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এরপর নিউটন। এখন পর্যন্ত পদার্থবিজ্ঞান ইতিহাসে সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীর নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে এখানে অনেকগুলো কথা বলা আছে, তবে নিউটনের মাঝেও এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞানী কোপার্নিকাস। তিনি সূর্য কেন্দ্রিক তত্ত্ব দান করেন। পরীক্ষায় আসবে, সূর্য কেন্দ্রিক তত্ত্ব দিয়েছেন কে? সূর্য কেন্দ্রিক তত্ত্ব দিয়েছেন কোপার্নিকাস। এবং বিজ্ঞানী কেপলার বলেছেন গ্রহ নক্ষত্রগুলো সূর্যকে যে কেন্দ্র করে ঘুরে, এই পথটা হচ্ছে উপবৃত্তাকার পথ। আমরা যাতে অবশ্যই এই কথাটা মনে রাখি। নিউটনের অবদান কোথায় কোথায়? নিউটনের অবদান 3 জায়গায়। মহাকর্ষ বলের তত্ত্ব, ক্যালকুলাসের আবিষ্কার এবং আলোর বর্ণালী নিয়ে তার 3টে যুগান্তকারী সূত্র, এই সবগুলো নিউটনকে পদার্থবিজ্ঞান ইতিহাসে অমর করে দিয়েছে। আমরা সবাই জানি যে নিউটন তার মহাকর্ষ সূত্রটা 1687 খ্রিস্টাব্দে ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইয়ে প্রকাশ করেছেন। মহাকর্ষ সূত্রটা তিনি কোন বইয়ে প্রকাশ করেছেন? বইটার নাম কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যাতে অবশ্যই এটা মনে রাখি। এবং আলোকবিদ্যা এবং গণিতেও কিন্তু নিউটনের অবদান অপরিসীম। দেখো, তিনি প্রতিফলক টেলিস্কোপের আবিষ্কারক। পরীক্ষায় কিন্তু আসবে। এবং তিনি কিন্তু লেন্সের সূত্রের প্রবর্তক। এই লাইনটাও আসতে পারে, লেন্সের সূত্রের প্রবর্তককে এবং প্রতিফলক টেলিস্কোপের আবিষ্কারককে। আলোর কণিকা তত্ত্বের প্রবর্তক, এই কথা আমরা বারবার পড়বো এই পুরো পদার্থবিজ্ঞান বই জুড়ে। নিউটন কিন্তু আলোর কণিকা তত্ত্ব দিয়েছেন। যদিও আলোর কণিকা তত্ত্ব আলোর সরল পথে গমন, প্রতিফলন, প্রতিসরণে সবকিছু ব্যাখ্যা দিতে পারে, কিন্তু অনেকগুলো ঘটনারই ব্যাখ্যা দিতে পারে না। কিন্তু তারপরও এই ব্যাখ্যাটাই পদার্থবিজ্ঞানকে অনেক এগিয়ে নিয়েছে। সেই জন্য সনাতনী পদার্থবিজ্ঞানকে নিউটনীয় পদার্থবিজ্ঞান বলা হয়।
মহান বিজ্ঞানী নিউটনের পর এবার আমরা জানবো টমাস ইয়ং সম্পর্কে। টমাস ইয়ংকে কিন্তু তোমার একটু ভালোবাসা উচিত, কারণ তুমি ডাক্তার হতে চাও। এই মানুষটা ছিলেন পেশায় চিকিৎসক। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কে পেশায় চিকিৎসক হওয়া সত্ত্বেও পদার্থবিজ্ঞানে অনেক অবদান রেখেছেন? টমাস ইয়ং। এবং টমাস ইয়ং এর মূল অবদান কিন্তু আলোক বিজ্ঞানে। তিনি আলোর ব্যতিচার আবিষ্কার করেন, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোর ব্যতিচার আবিষ্কারককে টমাস ইয়ং আমরা যাতে অবশ্যই 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 মনে রাখি। এবং স্থিতিস্থাপকতা দৈর্ঘ্য গুণাঙ্কটা আমরা কি নামে চিনি মনে করো তো? ইয়ং এর গুণাঙ্ক। ইয়েস, এই মানুষটার নাম কিন্তু এই টমাস ইয়ং। তাহলে টমাস ইয়ং এর নাম আমরা অবশ্যই মনে রাখবো। এবং মানুষের চোখে বিভিন্ন আলোর সংবেদনশীলতা সম্বন্ধে তিনি সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করেন। আমরা যাতে অবশ্যই মনে রাখি টমাস ইয়ং নামক এই মানুষটার নাম। তিনি একজন চিকিৎসক এবং তিনি দেখো কত কিছুর আবিষ্কার করেছেন। আলোর ব্যতিচার, ইয়ং এর গুণাঙ্ক, আলোর সংবেদনশীলতা আমাদের চোখে অবশ্যই মনে রাখতে হবে। মাইকেল ফ্যারাডে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু মাইকেল ফ্যারাডের নাম জানেন, কারণ তিনি সর্বপ্রথম ফ্যারাডে ক্রিয়া আবিষ্কার করেন। ফ্যারাডে ক্রিয়াটা কি? ফ্যারাডে ক্রিয়াটা হচ্ছে প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সমবর্তন তল ঘুরে যাওয়া, এইটাকে কিন্তু বলা হয় ফ্যারাডে ক্রিয়া। এবং তিনিই কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, আবিষ্কারের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। কিন্তু পরীক্ষায় মূলত আসবে তড়িৎ চুম্বকীয় আবেশকে আবিষ্কার করেন। তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। আমরা যাতে এই কথাটা অবশ্যই 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 মনে রাখি। তড়িৎ চুম্বকীয় আবেশ, এইটা ব্যবহার করে জেনারেটর, ট্রান্সফরমার এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করা হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমনকি তিনি তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন। এই লাইনটা যাতে আমরা মনে রাখি। তড়িৎ প্রলেপন, তড়িৎ মুদ্রণ, ধাতু নিষ্কাশন, ধাতু বিশুদ্ধিকরণ, এই সবকিছু মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন। খুবই গুরুত্বপূর্ণ। লর্ড রাদারফোর্ড, আমরা যখনই পরমাণুর মডেল পড়তে যাই তখন রাদারফোর্ড পড়ে ফেলি। এবং রাদারফোর্ডের পরমাণু মডেল, কারণ তিনি 1911 সালে প্রথমবারের মতো নিউক্লিয়াস আবিষ্কার করেন। পরীক্ষায় প্রশ্ন আসবে নিউক্লিয়াস আবিষ্কার কে করেছেন? নিউক্লিয়াস আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড, নিউজিল্যান্ডের বিজ্ঞানী লর্ড রাদারফোর্ড। আমরা যাতে অবশ্যই তার নামটা মনে রাখি। এরপর মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। বিংশ শতাব্দীর সেরা বিজ্ঞানীকে? উত্তর হচ্ছে আলবার্ট আইনস্টাইন। পরীক্ষায় এই প্রশ্নটাই আসতে পারে। তিনি নাগরিক জার্মানিতে জন্ম নিয়েছিলেন, কিন্তু তিনি সুইজারল্যান্ডের নাগরিকত্ব পরবর্তীতে গ্রহণ করেন। তিনি দুটো বিখ্যাত তত্ত্ব দিয়েছিলেন। 1905 সালে তিনি দিয়েছিলেন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, আর 1915 বা 16 সালে, এইখানে বলা হয়েছে 15 সালে, বইয়ের অন্য জায়গায় বলা হয়েছে 16 সালে তিনি আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব দিয়েছেন। আমরা যাতে এইটুকু অবশ্যই মনে রাখি। এবং আইনস্টাইন শুধুমাত্র তাই না, আলোক তড়িৎ ক্রিয়ারও ব্যাখ্যা দিয়েছেন। তিনি আলোর তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম তত্ত্বের প্রয়োগ করেন। পরীক্ষা আসবে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করেন কে? উত্তর হচ্ছে আইনস্টাইন। এবং আইনস্টাইনের ভবিষ্যৎবাণী কাজে লাগিয়ে 2016 সালের 11 ফেব্রুয়ারি একদল বিজ্ঞানী মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। আইনস্টাইন এই মানুষটার প্রতি আমাদেরকে অবশ্যই অবশ্যই অনেক শ্রদ্ধা জানাতে হবে। এবং তার আবিষ্কারগুলো আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আইনস্টাইনের পাশাপাশি তার সমসাময়িক বিজ্ঞানী ছিলেন ম্যাক্স প্লাঙ্ক। তারই বন্ধু ছিলেন ম্যাক্স প্লাঙ্ক। 1900 খ্রিস্টাব্দে তিনি কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তন করেন, যা পদার্থ বিজ্ঞানকে আমূল বদলে দেয়। কোয়ান্টাম তত্ত্ব পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোয়ান্টাম তত্ত্ব অনুসারে মূলত কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে গিয়ে ম্যাক্স প্লাঙ্ক এই কোয়ান্টাম তত্ত্ব মূলত প্রবর্তন করেন, যা কিনা আলোর কণা তত্ত্বটাকেই তিনি পুনর্জীবিত করেন। এইটুকু আমরা মনে রাখি। এবং কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আসলে আলো ঝাঁকে ঝাঁকে নির্গত হয়। প্রত্যেকটা ঝাঁককে বলা হয় কোয়ান্টা। এই কোয়ান্টার নাম পরবর্তীতে হয়ে গেছে ফোটন। তবে এই কোয়ান্টার নাম অনুসারে পরবর্তীতে তত্ত্বটার নাম হয়ে গেছে কোয়ান্টাম তত্ত্ব। আর এই ফোটনগুলো হয় বিদ্যুৎ নিরপেক্ষ, যার কোনো ভর নাই। কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যায় কোয়ান্টাম তত্ত্ব কিন্তু সঠিকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারে। তাহলে সকল বিজ্ঞানীর প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে। মানব সভ্যতার ইতিহাসে তাদের অবদান অপরিসীম। তাদের প্রতিটি অবদান কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে কাজে লাগাচ্ছি, আমরা হয়তো বুঝতে পারছি না। শুধু অবদানটা স্মরণ করলেই হবে না, ব্রেনের মধ্যেও স্মরণে রাখতে হবে, পরীক্ষায় যাতে আসলে অবশ্যই উত্তর করা যায়। এবার আমরা পরিমাপের একক নিয়ে আলোচনা করব। দেখো, পরিমাপের 3 রকম একক ব্যবহৃত হয়। যাকে বলা হয় মৌলিক একক, তাকেই বলা হয় প্রাথমিক বা মূল একক। এছাড়া আছে লব্ধ একক বা প্রাপ্ত একক বা যৌগিক একক। সবই একই নাম, সবই একই মানুষের ভিন্ন ভিন্ন নাম। আরেকটা হচ্ছে ব্যবহারিক একক। তো দেখো, যেই একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং যা একেবারে অন্য এককের সাথে সম্পর্ক শূন্য বা স্বাধীন, তাকেই বলা হয় প্রাথমিক একক। আর যা অন্যের উপর ভিত্তি করে তৈরি হয় তাকে বলে যৌগিক একক। এই কথাগুলো তো আমরা আগে থেকেই জানি।
তো দেখো মৌলিক একক মোট 3টা, দৈর্ঘ্যের একক, ভরের একক এবং সময়ের একক। পরীক্ষা প্রশ্ন আসতে পারে মৌলিক একক কয়টা? মৌলিক একক মূলত দৈর্ঘ্য, ভর এবং সময়, এই 3টাই হচ্ছে মৌলিক একক, আমরা যাতে মনে রাখার চেষ্টা করি। দেখো একক লেখার এখানে অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে, এগুলো তুমি চাইলে রিডিং পড়তে পারো, এগুলো কখনোই প্রশ্ন আসবে না। তো প্রশ্ন আসবে না, রিডিং না পড়লেও চলবে, মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা লাগবে না। এখন এককের পদ্ধতি অতীতে সিজিএস পদ্ধতি প্রচলিত ছিল, যেটার অপর নাম ছিল ম্যাট্রিক পদ্ধতি বা ফ্রেঞ্চ পদ্ধতি, যেটাকে সিজিএস পদ্ধতি বলা হয়। সবই একই কথা। সিজিএস বলতে যেখানে দৈর্ঘ্যের এককটা প্রকাশ করা হয় সেন্টিমিটারে, ভরের এককটা প্রকাশ করা হয় গ্রামে এবং সময়ের এককটা প্রকাশ করা হয় সেকেন্ডে, তাহলে এটাকে বলে সিজিএস। আমরা জানি যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সিজিএস এককে গ্রাম ভরের একক কি, উত্তর হচ্ছে জি ফর গ্রাম। আমরা যাতে এইটুকু মনে রাখি, সি ফর সেন্টিগ্রাম, সেন্টিমিটার, আমরা যাতে এইভাবে মনে রাখার চেষ্টা করি। পরবর্তীতে প্রচলিত হলো এমকেএস একক, যেখানে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এই হচ্ছে মূল কথা। আশা করি মনে রাখতে পারবে, এটাকে বলে এমকেএস পদ্ধতি। বর্তমানে যে এককটা চলে সেটাকে বলে এসআই একক। এসআই পদ্ধতিতে দেখো এখানে 9টা রাশি আছে। পরীক্ষা প্রশ্ন আসবে এসআই পদ্ধতিতে কয়টা রাশি আছে? 9টা। দৈর্ঘ্য, ভর, সময় তো আছেই, তার সাথে বিদ্যুৎ প্রবাহ মাত্রা এবং তাপমাত্রা অ্যাড হয়েছে। আর কঠিন জিনিসের মধ্যে দেখো অ্যাড হয়েছে কোণ, দ্বিমাত্রিক কোণ এবং ত্রিমাত্রিক কোণ, এবং অ্যাড হয়েছে দীপন মাত্রা এবং পদার্থের পরিমাণ। দৈর্ঘ্য, ভর, সময়ের একক তো ওই যে এমকেএস পদ্ধতি, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এটা তো খুবই সহজ, এটুকু তো আমরা জানি। তাপমাত্রার এককটা আন্তর্জাতিক পদ্ধতিতে কেলভিন, মোটে খেয়াল করো কেলভিন, সেলসিয়াস না, কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে। বিদ্যুৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, এটা হয়তো ঠিক আছে, এটা সবসময় একই ব্যবহৃত হয়। কোণেরটা দেখো দ্বিমাত্রিক কোণের ক্ষেত্রে রেডিয়ান, ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে স্টেরেডিয়ান, অবশ্যই অবশ্যই মনে রাখবো। এবং দীপন মাত্রার ক্ষেত্রে খেয়াল করে ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল। প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা যদি একটা প্রশ্ন চলে আসে তুমি কিন্তু উত্তর করতে হবে। বিশেষ করে কোণ, শেষে 4টা, এবং তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা, এগুলোই পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ব্যতিক্রম ধর্মী। তাহলে এই হলো এককের প্রতীক। এখন দেখো এখানে এগুলো গেল মৌলিক একক। এখন এই মৌলিক এককগুলো আমরা এগুলো থেকে বিভিন্ন লব্ধ একক পাই। লব্ধ এককের মধ্যে দেখো এখানে বলের একক কি? আমরা জানি বলের একক নিউটন, শক্তির একক জুল, ক্ষমতার একক ওয়াট, তড়িৎ আধানের একক কুলম্ব, বৈদ্যুতিক রোধের একক ওম, বিভব ভোল্ট, কম্পাঙ্ক হার্জ। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা মুখস্থ রাখার চেষ্টা করতে হবে অবশ্যই অবশ্যই অবশ্যই। এমকেএস এর পরে যদি আমরা একটা অ্যাম্পিয়ার যুক্ত করে দিই সেটাকে বলা হবে এমকে এস এর পদ্ধতি। এখানে 4টা একক আছে, এই কথা জানলেই হবে। দেখো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, সাথে জাস্ট অ্যাম্পিয়ার, এই কথা জানলেই শেষ। এখন মৌলিক একক 3টা, দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক, সেটা তো আমরা আগে থেকেই জানি, এইটুকু জানলেই হবে। এখান থেকে আর নতুন করে কোনো কিছুই পড়ার দরকার নাই, এগুলো খুব একটা কাজের কিছু না। এখান থেকে জানতে পারো এই তথ্যগুলো আমরা অনেকেই অনেক সময় ভুল করি। সেটা হচ্ছে যে দেখো 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, এবং 10 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, বা সহজ করে বলা যায় 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার, 10 কিলোমিটার সমান 1 মিরিয়া। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, মিরিয়াটা কিন্তু আমরা সহজে জানি না। তাহলে 10 কিলোমিটার সমান 1 মিরিয়া, এই কথাটা ব্যতিক্রম ধর্মী। তো এগুলো সবগুলোকে মুখস্থ রাখতে হবে না, আমি দাগিয়ে দিচ্ছি, এইটা মনে রাখবা, মিটারটা মনে রাখবা, এই 4টা মনে রাখবে, এই 4টাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখন এখানে দেখো আরো দৈর্ঘ্য মাপার আরো খুব দুর্দান্ত বেশ কিছু একক দেওয়া আছে। এক্স রে কত? এক্স রে মাপা হয় 10⁻11 সেন্টিমিটার বা 10⁻13 মিটার। এক্স রে ইউনিট, অ্যারমস্ট্রং ইউনিট আমরা সবাই জানি 10⁻10 মিটার বা 10⁻8 সেন্টিমিটার। মাইক্রন আমরা সবাই জানি 10⁻6 মিটার। সেন্টিমিটারে কি হবে সেটা আমরা জানি। মিলি মাইক্রন যখন হবে তখন হয়ে গেল 10⁻7, 10⁻9। মেগামিটার হলে 10⁻6 মিটার, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পরীক্ষার জন্য দুর্দান্ত ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটাই দেখো মিটারে এবং মাইল দুটোই মুখস্থ করতে হবে যা দেওয়া আছে। আলোকবর্ষ একদম 10 স্টার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তথ্য, পারসেক, পারমাণবিক ভর, এইখান থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি দেখো 13 স্টার দিয়ে দিলাম, পরীক্ষার জন্য আসা সবচেয়ে ইম্পর্টেন্ট, অবশ্যই 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 আসতে পারে, অবশ্যই মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে পিকো, ন্যানো, ফেমটো, অ্যাটো। দেখো আমরা জানি মাইক্রো তো আগে থেকে 10⁻6, ন্যানো হচ্ছে 10⁻9, পিকো হচ্ছে 10⁻12, ফেমটো হচ্ছে -15, অ্যাটো হচ্ছে 18, এইটা মুখস্থ রাখতে হবে। এবং এইখানে বড় দিক দিয়ে মেগা হচ্ছে 10⁻3, আমরা জানি 10⁻6, গিগা হচ্ছে 10⁻9, টেরা হচ্ছে 10⁻12, পেটা হচ্ছে 10⁻15, এক্সা হচ্ছে 10⁻18,
আমরা যাতে এটা মাস্ট মনে রাখার চেষ্টা করি। এইটা একটু কষ্ট করে হলেও মুখস্থ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 1 টনে কত কিলোগ্রাম? 1 টনে 1000 কেজির বেশি, 1016 কেজি মুখস্থ রাখতে হবে। 1 গ্যালন সমান কত ঘনমিটার? 1 গ্যালন সমান 4.5 × 10⁻³ ঘনমিটার মনে রাখতে হবে। পরীক্ষার জন্য প্রত্যেকটা সংখ্যা খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপরে দেখো মাত্রা এবং সমীকরণ দেওয়া আছে। পরীক্ষার জন্য মাত্রা সমীকরণ এখানে একটা পুরো চার্ট দেওয়া আছে। পরীক্ষায় আসলে এই চার্ট থেকেই প্রশ্ন আসবে এবং 2-1 বছর পরপরই মাত্রা সমীকরণ থেকে প্রশ্ন আসে। এই চার্টটা আমরা পুরোটুকুই পড়ে ফেলবো। দেখো এখানে কতগুলো জিনিসের মাত্রা সমীকরণ দেওয়া আছে। এইখানে 63টা জিনিসের মাত্রা সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ পুরো পদার্থবিজ্ঞানের সবকিছুর মাত্রা সমীকরণ এবং একক দেওয়া আছে। এবং পুরো পদার্থবিজ্ঞানের যেহেতু এক জায়গায় সাম আপ করা আছে, তাহলে এটা পরীক্ষার জন্য দুর্দান্ত ইম্পর্টেন্ট। দুর্দান্ত বলতে দুর্দান্ত 100 স্টার ইম্পর্টেন্ট। দেখো এটাকে 100 স্টারের মধ্যে দেওয়া হলো। এইটা পুরোটাই পড়তে হবে। এখন আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া সবগুলো কি লাগবে কিনা, আমি বলবো যে জি, সবগুলোই লাগবে। প্রত্যেকটা একক মনে রাখতে হবে, প্রত্যেকটার মাত্রা সমীকরণ মনে রাখতে হবে। খুবই 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 গুরুত্বপূর্ণ, মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যত উল্টা পাশ থেকে পড়ানো শুরু করছি, একবার আলোচনা করে দিচ্ছি কোনটা কি। দেখো সবার শেষে দেওয়া আছে তরঙ্গের তীব্রতা। তরঙ্গের তীব্রতা আমরা কিন্তু শব্দ অধ্যায়ে পাবো, তরঙ্গ অধ্যায়ে পাবো। তরঙ্গের তীব্রতার একক ওয়াট/মিটার স্কয়ার। এখন এই ওয়াট/মিটার স্কয়ারটা মুখস্থ রাখতে হবে এবং এই যে এইটা তুমি যদি মুখস্থ না রাখো, পরীক্ষা হলে গিয়ে পারা সম্ভব না। এতগুলোকে মুখস্থ রাখা যাবে কিনা? mLT⁻³ এইটা মুখস্থ করার চেষ্টা করতে হবে। এইটা পরীক্ষা হলে গিয়ে বের করা খুব টাফ, আপনি এটা মুখস্থ করার চেষ্টা করবেন। পৃষ্ঠ শক্তির একক পরীক্ষা হলে গিয়ে পারবো কি পারবা না? দেখো mT⁻² নিউটন পার মিটার বা জুল/মিটার স্কয়ার। আমরা যখন পদার্থের গঠন অধ্যায়টা পড়বো তখন এটা আরো ভালো মতো পেরে যাবা, বা সেই অধ্যায়ের ভিডিও লেকচারটা দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু তুমি এটা পড়েছো, একসাথে পড়লে হয়তো বা কঠিন মনে হতে পারে, কিন্তু সেখানে তুমি পড়েছো। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কৌণিক ত্বরণ, প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। বলে দিচ্ছি আমি, T⁻², রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1 খুবই গুরুত্বপূর্ণ। কৌণিক ত্বরণের ছোট ভাই কৌণিক বেগ, সে কি হবে? T⁻1 রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান সেকেন্ড স্কয়ার, ওটা রেডিয়ান পার সেকেন্ড, অবশ্যই মনে রাখতে হবে। চৌম্বক ফ্লাক্স পরীক্ষার জন্য দারুণ ইম্পর্টেন্ট। দেখো ওয়েবার এবং চৌম্বক ফ্লাক্সের আমরা যদি একটু কষ্ট করতে চাই, চৌম্বক ফ্লাক্সের মাত্রা সমীকরণ মুখস্থ করাটা খুবই দরকার। তাহলে এইটা চৌম্বক প্রবাহ ঘনত্বের এইটা মুখস্থ করবা, একক মুখস্থ করবা। এরপর বাকিগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করি না। এগুলো কোনোটারই মাত্রা সমীকরণ আমি দাগিয়ে দিচ্ছি না। আমি তড়িৎ রোধের মাত্রা সমীকরণ এবং একক মুখস্থ করতে বলবো, বাকিগুলো দাগিয়ে দিচ্ছে না। তড়িৎ বিভবেরটা আমি মুখস্থ করতে বলবো, তড়িৎ প্রবাহ মাত্রাটা মুখস্থ করতে বলবো, টর্কেরটা আমি পড়তে বলবো, মোলার গ্যাস ধ্রুবকেরটা পড়তে বলবো, এন্ট্রপিটা পড়তে বলবো। বাকিগুলো কিন্তু দাগিয়ে দিচ্ছি না, খুব বেশি বাকিগুলো গুরুত্বপূর্ণ না, কিন্তু যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই 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 পারতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আপেক্ষিক তাপ এবং লীন তাপ, তাপমাত্রা এবং তাপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যায়কাল, কম্পাঙ্ক, এগুলো সবগুলোই কিন্তু খুবই সহজ। এগুলো কিন্তু সহজ, কোনো কঠিন না, এগুলো উত্তর করতে পারবা। সান্দ্রতাঙ্কতে আমি আলাদা করে স্টার দিচ্ছি, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। মাত্রা সমীকরণ এবং একক খুবই 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 গুরুত্বপূর্ণ। আপেক্ষিক গুরুত্ব এটা কিন্তু একটা মাত্রাহীন রাশি, এই কথা যাতে আমরা মনে রাখি। অভিকর্ষজ ত্বরণ খুবই কমন, আশা করি উত্তর করতে পারবা। এরপরে পয়সনের অনুপাত, পীড়ন বিকৃতি, এই অধ্যায় পদার্থের গঠন অধ্যায়ের প্রত্যেকটা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই মুখস্থ করতে হবে। ওই অধ্যায় রিলেটেড, এখান থেকে তুমি মুখস্থ করার দরকার নেই, এই অধ্যায়টা যখন পড়বা সেখান থেকে পড়া হয়ে যাবে। মহাকর্ষীয় বিভব এইটুকু পড়তে হবে, এগুলো প্রত্যেকটা খেয়াল করতে হবে, এগুলোতে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, প্রতিটাই সহজ। এই আগামী 3 থেকে 4টা অধ্যায় সবগুলোই পড়া হয়ে যাবে, এই সবগুলোই পড়তে হবে। আমি দাগিয়ে দিলাম, কোনোটা মিস করো না, পরীক্ষায় যে কোনোটা আসবে। আর এখানে দৈর্ঘ্য, ভর, ক্ষেত্রফল দেওয়া আছে, সেই সাবেক নর্মালগুলো আশা করি উত্তর করতে পারবা। তোমার মনে হতে পারে যে ভাই সব দাগিয়ে দিল, এখান থেকে সবগুলো আলাদা করে সবগুলো মুখস্থ করার দরকার নেই। যে চ্যাপ্টার যখন পড়েছো আশা করি সেখানেই পড়া হয়ে গেছে, এখান থেকে জাস্ট রিভাইজ করে ফেলো, এখান থেকে আর কোনো কিছু পড়ার দরকার নাই। প্রিয় ডিএমসি ড্রিমার্স বন্ধুরা, পদার্থ বিজ্ঞানী তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি ডক্টর তোফেল আহমেদ। বন্ধুরা আমরা একদম প্রথম অধ্যায় আলোচনা করব ভৌত গঠন এবং পরিমাপ। ধরতে গেলে পদার্থবিজ্ঞানের এই অধ্যায়টা খানিকটা বোরিং, এখানে জাস্ট তথ্যমূলক, তবে বোরিং হলেও পড়তে কিন্তু
মজা পাওয়া যাবে। মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য যে তথ্যগুলো এখান থেকে আসতে পারে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। তাহলে প্রথম পেজ থেকে কোনো প্রশ্ন আসবে না, আমরা এটা পার করে চলে যাই। দ্বিতীয় পেজ আমরা চাই পার করে চলে যেতে, তারপর পার করে চলে চাইলেও পার হতে পারবো না। এখান থেকে একটা তথ্য পড়া যেতে পারে, সেটা হচ্ছে এই ভৌত জগতের মাত্র 4% মানুষ জানতে পেরেছে। এই যে চারিদিকে এত আবিষ্কার, এত কিছু, মাত্র 4% আমরা জানতে পেরেছি, 96% আমরা এখনো জানতে পারিনি। ব্যাপারটা কল্পনা করলে আমরা কল্পনা তো জগতেই হারিয়ে যাবো আর ফিরে আসতে পারবো না। তো পদার্থবিজ্ঞানের পরিসর এবং বিস্ময়কর অবদান নিয়ে এখানে অনেক কথা বলা আছে। কথা তো অনেক আছে, তুমি এগুলো সব রিডিং পড়ে নিও। এগুলো থেকে কোনো মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। প্রশ্ন আসতে পারে পদার্থের এইখান থেকে পদার্থে দুই রকম ধর্ম থাকে, সাধারণ ধর্ম এবং বিশেষ ধর্ম। দেখো, যে সকল ধর্ম সকল পদার্থেরই কম বেশি থাকে তাকে বলা হয় পদার্থের সাধারণ ধর্ম। যেমন ওজন, বিস্তৃতি, রোধ, স্থিতি, স্থাপকতা, এগুলোকে বলে সাধারণ ধর্ম। আর যে ধর্ম শুধুমাত্র নির্দিষ্ট পদার্থের আছে, অন্য কোনো পদার্থের নাই, সেটাকে বলে বিশেষ ধর্ম। যেমন স্থিতি, স্থাপকতা, দৃঢ়তা, ভঙ্গুরতা, এগুলো কেবলমাত্র কঠিন পদার্থের বেলায় থাকে। এখন দেখো, স্থিতি স্থাপকতা এখানে আমার সাধারণ ধর্মের মধ্যে লেখা হয়েছে, তো স্যারের বই স্যার ইচ্ছা হয়েছে লিখে দিয়েছে। তারপরও বাস্তবতা হচ্ছে স্থিতি স্থাপকতা আসলে একটা বিশেষ ধর্ম। পরীক্ষায় এটা বিশেষ ধর্ম হিসেবেই দাগাবা। এবং সান্দ্রতা, এটা শুধুমাত্র তরল এবং বায়বীয় পদার্থের ধর্ম। পৃষ্ঠটার আবার শুধুমাত্র তরলের ধর্ম। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, পৃষ্ঠটার কার ধর্ম? তরলের ধর্ম। আর এগুলো কোনো কিছুই পড়ার দরকার নাই, তুমি এগুলো চাইলে একবার রিডিং পড়ে ফেলতে পারো। তুমি এগুলো জীবনে বহুবার পড়েছো দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনায়, তো সেই বিজ্ঞান রচনায় তুমি এগুলো বহুবার পড়েছো, জানলেই চলবে। এখান থেকে এই তথ্যটা পড়তে পারো, রিয়েক্টর নামক যন্ত্রের সাহায্যে পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে প্রচুর শক্তি পাওয়া যায়, যে শক্তিটাকে বিভিন্ন শিল্পে, চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগানো হয়। এইটুকু জানা যেতে পারে। বিজ্ঞানের কল্যাণে আমরা 10⁻³ মিটার আকৃতির মৌলিক কণা সহ 10⁻³ মিটার দূরত্বের মহাকাশ পর্যবেক্ষণ করতে পারি। তাহলে এইটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর, 10⁻³ থেকে 10⁻30। 10⁻30 না, এটা আরো অনেক বাড়বে ভবিষ্যতে, এটাও আরো অনেক বাড়তে পারে। এরপরে দেখো, পদার্থবিজ্ঞানের ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প, এরকম বেশ কিছু কথা আছে। প্রত্যেকটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ধারণা বা প্রত্যয় বা কনসেপ্ট। কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হলো ওই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা, বা ধারণা হলো কোনো ভাবনা বা চিন্তাধারা বা কোনো অভিমত। যেমন আমরা বলি আমার ধারণা হচ্ছে এই, আমার ধারণা হচ্ছে সেই। তো ধারণা হচ্ছে পদার্থবিজ্ঞানের সবচেয়ে বলা যায় বিশুদ্ধতা দিক দিয়ে সর্বনিম্ন স্তরে অবস্থান করে ধারণা। এরপরে দেখো সূত্র। যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় তখন সেটাকে বলা হয় বৈজ্ঞানিক সূত্র। অর্থাৎ অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত, সকল ক্ষেত্রে প্রযোজ্য, এটাকে বলে সূত্র। যেমন ওমের সূত্র, বয়েলের সূত্র, শক্তি নিত্যতা সূত্র, তাপগতিবিদ্যার সূত্র, নিউটনের গতিসূত্র, গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র। এই জীবনে তুমি অনেক সূত্র পড়েছো, ম্যাথে অনেক সূত্র পড়েছো, রসায়নেও পড়েছো, পদার্থবিজ্ঞানেও পড়বা। এরপর দেখো নীতি। যে সকল প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং এই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায় তাকে বলে নীতি। যেমন ডপলারের নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তারা প্রাকৃতিক সত্য প্রমাণ করার জন্য কি ব্যবহৃত হয়? নীতি। এরপরে দেখো স্বীকার্য। স্বীকার্যের ইংরেজিটা গুরুত্বপূর্ণ, পস্টিউলেটস। স্বীকার্যের সাথে আসলে পূর্ব শর্ত কথাটা অতপ্রতভাবে জড়িত। যদি কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কিছু পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া হয় তাকে বলা হয় স্বীকার্য। যেমন বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রবর্তন করেন, যা দুটো মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। কিছু জিনিসকে সত্য বলে ধরে নেওয়া হয়, যা কিনা সত্য, সেগুলোকে বলা হয় স্বীকার্য। এরপরে হচ্ছে অনুকল্প বা হাইপোথেসিস। বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষিত ঘটনার কারণ ব্যাখ্যা প্রদানের জন্য অনেক সময় পূর্বে আবিষ্কৃত প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্য রেখে কিছু অনুমান করেন, এগুলোকে বলা হয় অনুকল্প। যেমন অ্যাভোগাড্রোর অনুকল্প বা অ্যাভোগাড্রো হাইপোথেসিস। অনুমান, পূর্বের ঘটনার অনুসারে অনুমান করাকে বলে অনুকল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তত্ত্ব বা থিওরি। অনুকল্প এবং নিয়মের সমন্বয়ে তত্ত্ব প্রতিষ্ঠিত হয়। পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলা হয় তত্ত্ব। তাহলে যখনই কোনো অনুকল্প প্রমাণিত হয়ে যায় তখন সেটাকে বলে তত্ত্ব। তাহলে দেখো, সকল তত্ত্বই অনুকল্প, কিন্তু সকল অনুকল্প তত্ত্ব নয়। আবার
মনে রাখতে হবে সূত্রের মধ্যেও কিন্তু তত্ত্ব কথাটা ছিল। দেখো, যখন কোনো তত্ত্ব প্রমাণিত হয়ে যায় তখন সেটাকে সূত্র বলে। তাহলে সকল সূত্রই তত্ত্ব, কিন্তু সকল তত্ত্ব সূত্র নয়। এই লাইনগুলো পরীক্ষার জন্য আসলেই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। পদার্থবিজ্ঞান, অন্যান্য বিজ্ঞান এবং জ্ঞানের জগৎ, এখানে অনেক কথা বলা আছে। আমি মনে করি না এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে। জাস্ট এখান থেকে লাইনটা জানবা। নিউক্লিক অ্যাসিডের গঠন জানতে ব্যবহৃত হয় এক্স রে, কোষের গঠন জানতে ব্যবহৃত হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ। এখান থেকে এই লাইন দুটো পরীক্ষায় আসতে পারে। বাকি এই তথ্যগুলো তুমি একবার রিডিং করে নিও। দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনা যা, এগুলো পড়াও তা। এগুলো থেকে পরীক্ষায় ডিরেক্ট কোনো প্রশ্ন আসবে বলে আমি বিশ্বাস করি না। এগুলো একবার রিডিং পড়ে নিও। রিডিং পড়লেই আশা করি উত্তর করতে পারবা। এগুলো থেকে আহামরি কোনো তথ্য দেওয়া নাই যেগুলো আমরা পারবো না। তোমাকে একবার রিডিং পড়ার জন্য আমি উৎসাহিত করলাম। এবার পদার্থবিজ্ঞানে স্থান, ভর এবং সময়। আধুনিক ধারণা অনুসারে কিন্তু এই স্থান, ভর, সময় পরম নয়। আগে ধারণা করা হতো স্থান, ভর এবং সময় অপরিবর্তনীয়, কিন্তু বর্তমানে ধারণা করা হয় যে কোনোটাই পরম নয়, অর্থাৎ সবগুলাই গতির সাথে পরিবর্তিত হয়। এটা যে আধুনিক ধারণা, এই ধারণাটা প্রমাণ করেছেন বিজ্ঞানী আইনস্টাইন। তিনি পুরো পদার্থবিজ্ঞান চিন্তাধারাই চেঞ্জ করে ফেলেছেন। সেই জন্য তাকে সবচেয়ে মহান পদার্থবিজ্ঞানী বলা হয় বিংশ শতাব্দীর। এইটুকু যাতে আমরা অবশ্যই মনে রাখি। আমরা যখন পরিমাপ করতে যাই কিছু ভুল ত্রুটি কিন্তু সব ধরনেরই হতে পারে। তো এই ভুল ত্রুটিগুলো হয় হচ্ছে 5 ধরনের। দেখো, কয়েকটি ভাগে ভাগ করা যায়: যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণ বা ব্যক্তিগত ত্রুটি, অনিয়মিত বা এলোমেলো ত্রুটি, পুনরাবৃত্তিক বা নিয়মিত ত্রুটি এবং লঘিষ্ঠ গণন ত্রুটি। বাংলা নামগুলো পড়তে হবে কোনটা ত্রুটি। এবং এখান থেকে যে খুব জটিল জটিল প্রশ্ন আসবে তা না। দেখো, যান্ত্রিক ত্রুটি কখন প্রশ্ন আসবে? আমরা যে সকল যন্ত্র ব্যবহার করি সেগুলো সঠিক এবং সুবিধা না হলে যে ত্রুটির উদ্ভব হয় তাকে বলে যান্ত্রিক ত্রুটি। পরীক্ষায় এই সংজ্ঞাটা থেকে প্রশ্ন আসবে। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে, যান্ত্রিক ত্রুটির উদাহরণ নয় কোনটি? তার উদাহরণ কোনটা? শূন্য ত্রুটি, পিছট ত্রুটি এবং লেভেল ত্রুটি। এই তিনটা হচ্ছে যান্ত্রিক ত্রুটির উদাহরণ। আমরা নাম তিনটা পরীক্ষার জন্য মনে রাখবো। তুমি চাইলে একটা শব্দ মনে রাখতে পারো, পেছনের জন্য পিছটের জন্য পে, শূন্যর জন্য তালব্যস্য এবং আমরা লেভেলের জন্য ল, পেশল। তাহলে যান্ত্রিক ত্রুটি কয় রকম? 3 রকম: শূন্য ত্রুটি, পেশল ত্রুটি, লেভেল ত্রুটি এবং পিছট ত্রুটি। এখন প্রথম কথাটা হচ্ছে এই শূন্য ত্রুটি এটা পাওয়া যায় কোথায়? দেখো, শূন্য ত্রুটি পাওয়া যায় ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স এবং স্ফেরোমিটারে। এগুলোর শূন্য দাগ ভার্নিয়ার বা বৃত্তাকার স্কেলের শূন্য দাগের সাথে না মিললে কিন্তু শূন্য ত্রুটি ঘটে। তো এই জায়গায় পাওয়া যায়। পিছট ত্রুটি কখন হয়? নাট স্ক্রু নীতির উপর যে সকল নীতির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি, সে সকল যন্ত্রে পিছট ত্রুটি পাওয়া যায়। এইটুকু জানলেই আসলে চলবে। আর লেভেল ত্রুটি মূলত নিক্তি, বিক্ষেপণ, চৌম্বকমান যন্ত্র এবং টেনজেন্ট গ্যালভানোমিটারে লেভেল ত্রুটি পাওয়া যায়। এইটুকুই জানা দরকার। পর্যবেক্ষণমূলক বা ব্যক্তিগত ত্রুটি নাম উদাহরণগুলো জানতে হবে, টাইপগুলো জানতে হবে: ব্যক্তিগত ত্রুটি, প্রান্তদাগ ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি, পরিবেশগত ত্রুটি, দৃষ্টিভ্রম একটা, এই ধরনের ত্রুটি। জাস্ট নামগুলো মনে রাখবা, পরীক্ষায় আসবে। এলোমেলো ত্রুটি হেডলাইন পড়লেই পড়া শেষ, আর কিছু জানতে হবে না। পুনরাবৃত্তিক ত্রুটি হেডলাইন পড়লেই পড়া শেষ, ভিতর থেকে জাস্ট পড়া যেতে পারে। পোটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি কি ধরনের ত্রুটি? নিয়মিত ত্রুটি। স্ক্রু গজের শূন্য ত্রুটি কিন্তু পুনরাবৃত্তিক ত্রুটির মধ্যেও পড়ে। আবার মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি এটাও কিন্তু নিয়মিত ত্রুটি। জানার জন্য এইটুকুই জানা দরকার। এখানে দেখো আরেকটা নাম দেওয়া আছে পরম ত্রুটি। প্রকৃত মান এবং পরিমাপকৃত মানের পার্থক্যকে বলা হয় পরম ত্রুটি। দেখো, পরম ত্রুটি ইজ ইকুয়াল টু প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। আবার পরম ত্রুটিকে আমরা যদি প্রকৃত মান দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যায় শতকরা ত্রুটি। তাহলে পরম ত্রুটি ভাগ পরিপ্রকৃত মান ইন্টু 100 হতে শতকরা ত্রুটি। এইটুকুই জানা দরকার, আর কোনো কিছু না জানলেও চলবে। এগুলো থেকে আর অন্য কোনো প্রশ্ন আসবেও না। ত্রুটি গণনা এই টপিকগুলো তুমি জাস্ট অ্যাভয়েড করে চলে যাও। মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য এগুলো কোনো জাতেরই টপিক না, এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না, এটুকু আমি তোমাকে বলতে পারি। এগুলো থেকে জানার দরকার নাই। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় নিয়ম এইটুকু জানা যেতে পারে। দেখো, শূন্য নয় এমন সকল সংখ্যা তাৎপর্যপূর্ণ, যেমন 1657, এখানে কোনো শূন্য নাই, তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা
সংখ্যা এখানে কয়টা? 4টা। আবার যদি অশূন্য দুটো অঙ্কের মাঝখানে শূন্য থাকে, সেই শূন্যটা কিন্তু তাৎপর্যপূর্ণ। যেমন 38,075, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু 5টি অঙ্কের সংখ্যা, কারণ শূন্যটা মাঝামাঝি আছে। এখন দশমিক বিন্দুর বাম দিকে অবস্থিত শূন্যগুলা এবং অশূন্য অঙ্কের বাম দিকে অবস্থিত শূন্যগুলো তাৎপর্যপূর্ণ নয়, ব্যাপারটা খেয়াল করো। যেমন এই সংখ্যাটাতে দশমিকের বাম পাশে একটা শূন্য আর দশমিকের পরে 3টা শূন্য, এই শূন্যগুলো কোনোটাই তাৎপর্যপূর্ণ না। তাহলে এই সংখ্যায় তাৎপর্যপূর্ণ সংখ্যা কয়টা? 3টা। এটা যাতে মনে রাখি। আবার যদি কোনো দশমিকের আগে একটা অশূন্য থাকে, তাহলে কিন্তু দশমিকের পরের শূন্যটা তাৎপর্যপূর্ণ হয়ে যাবে। তাহলে এইখানে টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে 5টা। এটা যাতে আমরা বুঝতে পারি। আবার দশমিকের আগে যদি কখনোই অশূন্য সংখ্যা না থাকে, যদি শূন্য থাকে, তাহলে দশমিকের পরে এই দুটো শূন্য কিন্তু কাউন্ট হবে না, তাহলে এই দুটো বাদ। এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কয়টা? 3টা। কিন্তু দশমিকের আগে যদি অশূন্য সংখ্যা থাকে এবং দশমিকের পরে যদি শূন্য থাকে, তাহলে কিন্তু সেগুলো তাৎপর্যপূর্ণ হয়ে যাবে। তাহলে এইখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কয়টা? 6টা। তাহলে এইটুকুই আসলে পরীক্ষায় আসতে পারে যে এখানে কয়টা তাৎপর্যপূর্ণ সংখ্যা। তবে এগুলো যে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা তা না, এইটুকু জানলেই হবে। আমরা এইটুকু যাতে মনে রাখি। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো। এত ওহম রোধের মধ্য দিয়ে এত কারেন্ট প্রবাহিত হচ্ছে, রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা। বিভব পার্থক্য আমরা জানি কি? ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই দেওয়া আছে, আর দেওয়া আছে, গুণ করে দিবা, 61.0470 আসলো। এই অঙ্কটাই ডিরেক্ট পরীক্ষায় আসতে পারে, এইটুকুই জানতে হবে। এবং এই অঙ্কটাও আসতে পারে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া, আয়তন কত, জাস্ট গুণফল। পরীক্ষায় কিন্তু এইটুকু আসতে পারে। এই পরবর্তী এসব আর আসবে না, তাৎপর্যপূর্ণ অঙ্কটা ডিরেক্ট আসবে। আশা করি অঙ্কটা আসলে উত্তর করতে পারবা। এরপর যা দেওয়া আছে সবই ব্যবহারিক। পেজটা উল্টাবা, জাস্ট হাসি মুখে পার করে চলে যাওয়া। এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। আর এখান থেকে গাণিতিক সূত্রাবলী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, পরম ত্রুটি ইজ ইকুয়াল টু প্রকৃত মান মাইনাস পরিমাপ মান। শতকরা ত্রুটি হলে 100 দিয়ে গুণ হবে, আর পরম ত্রুটি ভাগ প্রকৃত মান। এইটুকু জানবো আমরা। প্রমাণ বিচ্যুতির সূত্রটা মুখস্থ রাখতে পারো। প্রমাণ বিচ্যুতির সূত্র, এই সূত্রটা জানা যেতে পারে। আর এখানে গোলকের ক্ষেত্রফল 4πr², গোলকের আয়তন খুবই গুরুত্বপূর্ণ 4/3 পাই আর কিউব, সিলিন্ডারের আয়তন πr²l, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল πr²। এইগুলো থেকেই প্রশ্ন আসবে। নিচের কোনটা? এগুলোর জন্য সত্য ছোটবেলার পড়া, পরীক্ষা কিন্তু এগুলোই আসবে। কোনো অঙ্ক করার দরকার নাই, এইগুলো কোনো অঙ্ক করতে হবে না। তুমি এতক্ষণ যা জেনেছো তাতেই এনাফ।